হুমায়ূন আহমেদের তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণের জগতে আবার ফেরা যাক। আমরা এর তৃতীয় অংশ নিয়ে কথা বলবো আজ, যেখানে ওই ছুটির নিমন্ত্রণের পেছনের যে সম্পর্কগুলো, মানে অনুভূতি, টানাপোড়েন, এগুলো যেন আরেকটু স্পষ্ট হচ্ছে, তাই না? একদম ঠিক। আগেরবার তো আমরা দেখেছিলাম নবনীদের পরিবার ডাকবাংলোতে এসে পৌঁছেছে, আর এখানে মানে এই অংশে তাদের সাথে যোগ দিচ্ছে শাহেদ। কিন্তু তার আশাটা ঠিক খুব একটা সহজ হচ্ছে না। হুম। এসেই তো সে কুয়ার ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলল, তারপর থেকেই শরীরটা ভালো লাগছে না, গা ম্যাজ ম্যাজ জ্বর জ্বর ভাব, এরকম আর কি। আর এই অসুস্থতাটা দিয়েই কিন্তু গল্পের বাঁকটা শুরু হচ্ছে। শাহেদকে থাকতে দেয়া হয়েছে নবনীর ঘরে, কারণ অন্য যে ভালো ঘরটা সেটার নাকি জানালা ভাঙা। এই শীতে তো আর থাকা যায় না। মানে শুরু থেকেই শাহেদের উপস্থিতিটা ফ্যামিলির স্বাভাবিক ছন্দে একটা অন্যরকম হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এই অংশে আমরা মূলত কয়েকটা চরিত্রকে দেখব, তাদের মধ্যে কথাবার্তা ক্রিয়া প্রতিক্রিয়া। শাহেদ, নবনী নিজে, ওর মা জাহানারা বেগম, ছোট বোন শ্রাবণী, বাবা জামিল সাহেব আর মিলুবুয়া, এদের সবারই কিছু না কিছু ভূমিকা আছে। কথা বা নীরবতা দিয়ে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, চরিত্রগুলোর ভেতরটা খুলে ধরছে। আচ্ছা, তাহলে আজকের আলোচনায় আমাদের লক্ষ্য থাকবে এই সম্পর্কগুলোকেই আরেকটু খুঁটিয়ে দেখা। মানে তাদের না বলা কথা, মনের ভেতরের দ্বন্দ্ব, আর ওই সাধারণ ঘটনার আড়ালে যে আরও গভীর কিছু লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করা। তো শাহিদের অসুস্থতা দিয়েই শুরু করি, ওই পরিস্থিতিটা দিয়ে। হ্যাঁ, শুরু করা যাক। শাহেদ অসুস্থ বোধ করছে ঠিকই, কিন্তু থার্মোমিটার ধরলে আবার জ্বর নেই। জামিল সাহেব নবনীর বাবা, উনি তো বেশ কেয়ারিং, উনি বলছেন মাধবনগর থেকে ডাক্তার ডেকে আনবেন। কিন্তু শাহেদ নারাজ। ওহ, এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। এটা কি ওর শুধুই আত্মবিশ্বাস, নাকি অসুস্থতাটাকে পাত্তা না দেওয়ার চেষ্টা, অথবা হয়তো অন্যদের অসুবিধায় ফেলতে চাইছে না? কোনটা? ভালো পয়েন্ট। হতে পারে সবগুলোই একটু একটু মিশ্রণ আছে। অন্যদিকে জাহানারা বেগমের রিয়াকশনটাও দেখার মতো। উনি যে শুধু শাহেদের শরীর খারাপ নিয়ে চিন্তিত তা না, উনি আসলে পুরো পরিবেশটা নিয়েই কেমন যেন বিরক্ত। আচ্ছা। বলছেন নতুন জায়গায় তার ঘুম হয় না, বাংলোটা কাঠের না পাকা এটাও তার ভালো লাগেনি, ফ্রিজ নেই, ওয়াটার হিটার নেই, কারেন্টের সমস্যা, অভিযোগের শেষ নেই। হ্যাঁ, এমনকি চাটাও নাকি নিজে বানাতে চান, কারণ নিজের বানানো চা ছাড়া তার চলেই না। এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে জাহানারা চরিত্রটা সম্পর্কে কি বলে? এটা কি শুধু আরামপ্রিয়তা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমার মনে হয় এটা ঠিক আরামপ্রিয়তা বলা যায় না। হয়তো জাহানারার এই ছোট ছোট অসন্তোষগুলো, এই অভিযোগগুলো, তার ভেতরের কোনো গভীর অস্থিরতা বা কি বলে জীবনের কোনো না পাওয়ার হিসেবের মতো। ছুটির এত শান্ত পরিবেশে তার এই বিরক্তিটা একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করছে। ঠিক, বাইরের শান্তির সাথে ভেতরের অশান্তির একটা লড়াই যেন। এটা আমরা পরে রাতের দৃশ্যে আরও পরিষ্কার দেখব। আচ্ছা, এরপর তো নবনী চা আর পানি নিয়ে শাহেদের ঘরে ঢোকে। শাহেদ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, হাতে একটা পুরনো টাইম ম্যাগাজিন। হ্যাঁ, ওর আবার মনে হয়েছে ছুটিতে পুরনো জিনিস পড়তে হয়। নবনী কিন্তু মায়ের মতো না, সে থার্মোমিটার নয়, কপালে হাত দিয়েই বুঝে ফেলে জ্বর আছে। রাইট। প্যারাসিটামল দিতে চায়, কিন্তু শাহেদ ওষুধ নেবে না, বরং নবনীকে কিছুক্ষণ বসতে বলে। আর ঠিক এইখানেই তাদের সম্পর্কের ওই জটিল সুতোটা আবার নড়ে ওঠে। ঠিক, শাহেদ প্রথমে ঘরটা নিয়ে কথা বলে যে তার জন্য নবনীকে ঘর ছাড়তে হলো এইসব, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে একটা মন্তব্য করে বসে, আরও ভালো লাগতো যদি তুমিও থাকতে। কথাটা শুনতে নিরীহ লাগলেও এর ইম্প্যাক্ট কিন্তু কম না। অবশ্যই, একটা লাইনে অনেক কিছু। এটা কি এমনি হালকা চালে বলা, নাকি এর মধ্যে একটা প্রচ্ছন্ন অধিকার বোধ আছে? শাহেদ হয়তো ভাবে নবনীর সাথে এভাবে কথা বলাই যায়, কিন্তু নবনীর প্রতিক্রিয়া, ওর অস্বস্তি, অন্যদিকে মুখ ফেরানো, এটা পরিষ্কার করে দেয় যে সে এই অ্যাপ্রোচে কমফোর্টেবল না। শাহেদ অবশ্য ব্যাপারটা ওভাবে দেখে না। সে সোজাসুজি নবনীকে বলে সুপার সেন্সিটিভ। আরও বলে তার নাকি ভিক্টোরিয়ান যুগে জন্মানো উচিত ছিল। এটা কি নবনীর অনুভূতিকে ছোট করা, নাকি তাদের সম্পর্কের যে টানা পড়েন সেটার ব্যাপারে শাহেদের নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন? আমার মনে হয় দুটোই। শাহেদ হয়তো নবনীর এই স্পর্শকাতরতাটা ঠিক বোঝে না বা বুঝতেও চায় না। সে নিজের মতো করে একটা ব্যাখ্যা তৈরি করে নিয়েছে। আর এই প্রসঙ্গেই সে পুরনো একটা ঝগড়া টেনে আনে। ওই রিডার্স ডাইজেস্টের একটা জোক নিয়ে কি একটা হয়েছিল না ওদের? হ্যাঁ। শাহেদ সেই জোকটা আবার বলতে শুরু করে। একজন রূপবতী তরুণী মেয়ে পার্টিতে গিয়েছে।
আর ঠিক তখনই নবনী একেবারে থামিয়ে দেয়, প্লিজ স্টপ ইট। এই যে তীব্র প্রতিক্রিয়া, এটা কিন্তু স্বাভাবিক নয়। বোঝা যায় ওই জোকটা বা ওই ঘটনাটা নবনীর মনে খুব খারাপভাবে লেগেছিল। মানে ওটা শুধু সাধারণ ঝগড়া ছিল না, হয়তো কোনো অসম্মান বা অপমানের ব্যাপার ছিল। একদম। শাহিদের এই রকম আপাতদৃষ্টিতে ক্যাজুয়াল আচরণ আর নবনীর এত তীব্র প্রতিরোধ, এই দুটো মিলেই তো তাদের সম্পর্কের মূল জটিলতাটা। অতীত যে সহজে ভোলা যায় না, পুরনো ঘা যে একটু ছুলে আবার ব্যথা দেয়, এটা তারই প্রমাণ। শাহেদের হয়তো মনে নেই বা সে মনে রাখতে চায় না, কিন্তু নবনীর কাছে ওটা এখনও খুব রিয়েল। এই উত্তেজনার পর অবশ্য ওরা টপিক চেঞ্জ করে, কে কিভাবে ছুটি কাটাচ্ছে তাই নিয়ে কথা হয়। শ্রাবণী বই পড়ছে, মা রান্নাঘরে, বাবা বারান্দায়। নবনী জানায় সে একা একা ঘুরেছে, একটা বিশাল বটগাছ দেখেছে আর ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। আর মজার ব্যাপার হলো, টিয়া পাখি দেখে নাকি সে ভয় পেয়েছে। এই ভয় পাওয়াটাও কিন্তু ইন্টারেস্টিং। টিয়া পাখির মতো নিরীহ পাখি দেখে ভয় একটু অন্যরকম না? এটা কি নবনীর ভেতরের কোনো চাপা উদ্বেগ, বা হয়তো প্রকৃতির বিশালতার সামনে দাঁড়িয়ে নিজের অসহায়ত্ব বোধ করা? কিছু একটা তো হবে। হতে পারে। এরপর শাহেদ নিজের কথা বলে, যা একটু অপ্রত্যাশিতই। সে জানায় যে সে নাকি সিগারেট ধরেছে, আর কোনো একটা অজানা কারণে বেশ চিন্তিত। ব্যবসার লসের কথাও বলে। শাহেদের এই স্বীকারোক্তিটা ওর চরিত্রের একটা অন্য দিক দেখাচ্ছে, ভেতরের কোনো দুর্বলতা বা উদ্বেগের একটা ঝলক। এটা কি নবনীর সিম্পাথি পাওয়ার চেষ্টা, নাকি সত্যিই সে তার ভেতরের অস্থিরতাটা শেয়ার করছে? মানে তার আগের আচরণের সাথে এটা মেলালে কেমন যেন লাগে। সে কি আসলেই চিন্তিত, নাকি এটাও তার কথার খেলার অংশ? বলা মুশকিল, তবে এরপর সে যা করে সেটা আবার ওই জটিল সম্পর্কের রসায়নকেই সামনে এনে ফেলে। নবনী যখন ওকে ঘুমাতে বলে চলে যেতে চায়, শাহেদ বিদায়বেলা একটা চুমু চেয়ে বসে। এবং নবনীর প্রতিক্রিয়া হয় সাংঘাতিক। সে একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায়। এই যে শারীরিক স্টিফনেস, এই তীব্র প্রতিরোধ, এটা শুধু অস্বস্তি নয়, এর মধ্যে গভীর বিতৃষ্ণা বা ভয়ও থাকতে পারে। শাহেদ যে লাইন ক্রস করেছে, সেটাও রিয়াকশন থেকে স্পষ্ট। শাহেদ অবশ্য সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝে নেয়, বুঝতে পারে ভুল করেছে, তাই পিছু হটে গুড নাইট বলে। কিন্তু ঘটনাটা তাদের সম্পর্কের মধ্যে আরও একটা অদৃশ্য ফাটল তৈরি করে দিয়ে গেল। এই পুরো কনভারসেশনটা যদি দেখি, শাহেদ আর নবনীর মধ্যে এক ধরনের টান হয়তো আছে, কিন্তু তাদের মধ্যে বোঝাপড়ার অভাব আর অতীতের খারাপ অভিজ্ঞতাগুলো একটা বড় বাধা। শাহেদের ওই ডিরেক্ট, মাঝে মাঝে বেপরোয়া অ্যাপ্রোচ, আর নবনীর সংযত কিন্তু ভেতরে ভেতরে তীব্র রিয়াক্টিভ আচরণ, এই দুই মেরুর মধ্যে সম্পর্কটা পেন্ডুলামের মতো দুলছে। একদম। শাহেদের ঘর থেকে বেরিয়ে নবনী যায় ছোট বোন শ্রাবণীর ঘরে, ওর সাথে ঘুমাবে বলে। কিন্তু শ্রাবণী প্রথমে রাজি হয় না, সে একা ঘুমাতে চায়, রাতে জেগে বই পড়ে বা গান শোনে, এসব যুক্তি দেয়। এই সিনটা দুই বোনের সম্পর্কের একটা সুন্দর দিক দেখায়। শুরুতে শ্রাবণীর একটু বিরক্তি থাকলেও বোনকে পেয়ে সে কিন্তু শেষমেশ খুশি হয়, জড়িয়ে ধরে গল্প শুনতে চায়। ওদের মধ্যে একটা সহজ, স্বাভাবিক বন্ডিং আছে, যা শাহেদ আর নবনীর সম্পর্কের ঠিক উল্টো। নবনী তখন দিনের বেলার ওই বটকাজ দেখার গল্পটা বলে, আর অধ্যাপক মবিন উদ্দিনের সাথে দেখা হওয়ার কথাটা। অধ্যাপক তাকে জ্যোৎস্নানাতে নির্জন বটতলায় আসতে বলেছিলেন। এটা নবনীর কাছে খুব আপত্তিকর লেগেছে, আর সে অধ্যাপককে বেশ কড়া করে ধমক দিয়েছে। এখানেই শ্রাবণীর চরিত্রটা অসাধারণ হয়ে ওঠে। সে কিন্তু বোনের পক্ষ না নিয়ে অধ্যাপকের হয়ে কথা বলে। তার যুক্তিটা বেশ অন্যরকম। সে বলছে, অধ্যাপক হয়তো নবনীকে ওই মুহূর্তে ঠিক রক্তমাংসের মানুষ হিসেবে দেখেননি। নবনীর রূপে মুগ্ধ হয়ে ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। নবনী তখন তার কাছে বাস্তবের কেউ না, যেন স্বপ্নের মেয়ে বা কল্পনার মেয়ে। তাই সেই ঘোরের মধ্যে বলা কথাটা অসাধারণ নয়। এটা তো একটা সম্পূর্ণ ডিফারেন্ট পার্সপেক্টিভ। নবনী যেখানে অধ্যাপকের আচরণকে সরাসরি ইমমরাল ভাবছে, শ্রাবণী সেখানে সিচুয়েশন আর সাইকোলজি মিশিয়ে একটা রোমান্টিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিচ্ছে। এটা কি শ্রাবণের ইম্মেচিওর মনের কল্পনা, নাকি ঘটনার গভীরে দেখার চেষ্টা? আমার তো মনে হয় এটা শুধু কল্পনা নয়, এটা বাস্তবতাকে অন্যভাবে দেখার একটা ক্ষমতা। শ্রাবণী হয়তো হুমায়ুন আহমেদেরই একটা ছায়া, যিনি মানুষের জটিলতাকে নানা দিক থেকে দেখতে ভালোবাসেন। সে দেখাচ্ছে, যা বাইরে থেকে অন্যায় বা অশোভন লাগছে তারও অন্য ব্যাখ্যা থাকতে পারে। মানে কোনো কিছু জাজ করার আগে কনটেক্সট বোঝাটা জরুরি,
নবনী অবশ্য শ্রাবণীর এই গল্পের বই পড়া মাথার যুক্তিকে একদম পাত্তা দেয় না, কিন্তু শ্রাবণীর ভাবনাটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়। আসলে বাস্তবতাটা কি? আমরা যা দেখি সেটাই কি একমাত্র সত্যি? ঠিক। শ্রাবণী আরও এক কাঠি সরেস। সে বলে সে হলে নাকি নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করার ভান করে অধ্যাপককে বসতে বলে পালিয়ে আসত, যাতে লোকটার স্বপ্নটা আরও কিছুক্ষণ ভাঙে না। এটা হয়তো নবনীর প্র্যাকটিক্যাল মন মানবে না, কিন্তু শ্রাবণীর ওই ইম্যাজিনেটিভ আর একটু দুষ্টু প্রকৃতির সাথে বেশ যায়। এই দুই বোনের কথাগুলো তাদের চরিত্রের কন্ট্রাস্টটা খুব পরিষ্কার করে দেয়। নবনী বাস্তববাদী, নীতিবোধ খুব স্ট্রং, কিছুটা যেন কঠোর, আর শ্রাবণী কল্পনাবিলাসী, সেন্সিটিভ, মানুষের আচরণকে একটু সিম্পাথি দিয়ে ব্যাখ্যা করতে চায়। এই বৈপরীত্যটা উপন্যাসের একটা খুব ইম্পর্ট্যান্ট দিক। এর মাধ্যমে লেখক হয়তো এটাই বলতে চাইছেন যে জীবনকে দেখার বা বোঝার কোনো একটাই রাস্তা নেই। শ্রাবণী গল্প শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও নবনীর কিন্তু ঘুম আসে না। বোনের সাথে কথা বলার পর ওর একাকিত্বটা যেন আরও বেড়ে যায়। সে শাহেদের কথা ভাবে, ও কি জেগে আছে? ওর মনে একটা কনফিউশন কাজ করে। এই কনফিউশন থেকেই সে বারান্দায় আসে, ঠান্ডা বাতাস লাগে গায়ে। তারপর কেমন যেন আনমনেই শাহেদের ঘরের দিকে যায়। দেখে আলো জ্বলছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। নক করার কথা ভাবলেও শেষ পর্যন্ত ফিরে আসে। এই যে এগিয়ে যাওয়া আবার ফিরে আসা, এর মধ্যে কি আছে? এটা কি শুধু অসুস্থ মানুষটার জন্য চিন্তা, নাকি ওর নিজের ভেতরেরই কোনো না বলা অনুভূতি, কোনো টানাপড়েন যা সে মানতে চায় না? সম্ভবত দ্বিতীয়টাই। শাহেদের ওপর ওর বিরক্তি বা রাগ যেমন আছে, তেমনই হয়তো একটা অদৃশ্য টানও আছে, যা সে সচেতনভাবে অস্বীকার করে। ওর এই দ্বিধাগ্রস্ত পদক্ষেপগুলো সেই চাপা টানাপোড়েনেরই প্রকাশ। শখশেষে সে খাওয়ার ঘরে এসে যে দৃশ্যটা দেখে সেটা বেশ অদ্ভুত আর সিম্বলিকও বটে। রাত গভীর, কিন্তু ওর মা জাহানারা বেগম একটা হাতলবালা চেয়ারে বসে স্থির হয়ে উল বুনছেন, আর তার পেছনে দাঁড়িয়ে মিলুবুয়া চুপচাপ চুল বেঁধে দিচ্ছে। দৃশ্যটা কেমন যেন থমথমে, স্টিল। জাহানারার ঘুম আসছে না, তার এই অসময়ে উল বোনা, মিলুবুয়ার প্রায় রোবটের মতো চুল বেঁধে দেওয়া, সব মিলিয়ে একটা গুমট ভাব। নবনী মাতে ঘুমাতে বলতে গেলে তিনি কোনো উত্তর দেন না, শুধু উল বুনেই চলেন। মিলুবুয়া ইশারায় নবনীকে চুপ করতে বলে। এই যে নীরবতা, এই স্থিরতা, এটা কিসের ইঙ্গিত? উল বোনাটা কি জাহানারার ভেতরের টেনশন বা অস্থিরতা কন্ট্রোল করার একটা উপায়? নাকি এটা তার জীবনের একঘেয়েমি বা অতৃপ্তির প্রতীক? হতে পারে এই দৃশ্যটা ছুটির আনন্দের ঠিক উল্টো একটা ছবি। বাইরে প্রকৃতির শান্ত পরিবেশ, কিন্তু ভেতরে মানুষের মনে জমে থাকা ক্লান্তি, বিষণ্ণতা, না বলা চাপ। জাহানারা যেন এই পরিবারের সব অব্যক্ত কথা, সব টেনশন তার উলের বুননে ধরে রেখেছেন। আর মিলুবুয়ার ওই সাইলেন্ট উপস্থিতি গুমোট ভাবটাকে আরও বাড়িয়ে তোলে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু সাম আপ করি, এই অংশে শাহেদের অসুস্থতা আর তার আশাটা একটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে। এর ফলে নবনীদের পরিবারের আপাত শান্ত ছুটির আবহের নিচে যে টানাপোড়েনগুলো ছিল সেগুলো বেরিয়ে আসছে। বিশেষ করে শাহেদ আর নবনীর জটিল সম্পর্কটা, যেখানে অ্যাট্রাকশন আর রিপালশন, অতীত আর বর্তমান সব মিলেমিশে একাকার। ঠিক। পাশাপাশি নবনী আর শ্রাবণীর যে ভিন্ন দৃষ্টিভঙ্গি, সেটা আমাদের রিয়ালিটির ধারণা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। নবনীর কঠোর বাস্তববাদ বনাম শ্রাবণীর ওই সহানুভূতিশীল কল্পনা, এই কন্ট্রাস্টটা দেখায় যে একই ঘটনাকে কত ভিন্নভাবে দেখা যায়, ব্যাখ্যা করা যায়। আর রাতের ওই শেষ দৃশ্যটা, জাহানারা আর মিলুবুয়া ছুটির আনন্দের পেছনে থাকা বিষণ্ণতা, ক্লান্তি আর অব্যক্ত মানসিক চাপের একটা পাওয়ারফুল ইমেজ। হ্যাঁ, চরিত্রগুলোর ভেতরের যে অস্থিরতাগুলো, মানে শাহেদের অসুস্থতা আর চিন্তা, নুবুনির সেন্সিটিভিটি আর কনফিউশন, জাহানারার ঘুম না আসা আর অসন্তোষ, শ্রাবণীর কল্পনা, এগুলো সবই কিন্তু এই দাগবাংলোর শান্ত, ন্যাচারাল পরিবেশের সাথে একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করেছে। এখানে কনভারসেশনের স্টাইলগুলো খুব গুরুত্বপূর্ণ। শাহেদের ডিরেক্ট, প্রায়শই সীমা ছাড়ানো অ্যাপ্রোচ, নবনীর সংযত কিন্তু তীব্র প্রতিক্রিয়া, শ্রাবণীর স্বতঃস্ফূর্ত আর কল্পনাপ্রবণ কথা, জাহানারার ওই সাইলেন্স। এই সব কিছু মিলিয়েই অংশটা খুব রিচ।
এটা শুধু ঘটনার বিবরণ না, এটা আসলে হিউম্যান রিলেশনশিপের গভীর জটিলতা, অতীতের প্রভাব আর ফিলিংসের নানা লেয়ারের একটা নিবিড় পর্যবেক্ষণ। মানে আনস্পোকেন ওয়ার্ডস, না দেখানো অনুভূতিগুলোই যেন এখানে মেইন ক্যারেক্টার হয়ে উঠেছে। এই পুরো আলোচনা শোনার পর শ্রোতাদের মনে হয়তো একটা প্রশ্ন আসছে। শাহেদ আর অধ্যাপক মবিনুদ্দিন দুজনেই নবনীর কাছে আনওয়ান্টেড অ্যাপ্রোচ করেছিল। শাহেদের চুমুর আবদারে নবনী পাথরের মতো হয়ে গিয়েছিল, আর অধ্যাপককে সে সরাসরি কড়া ভাষায় ধমকে দিয়েছিল। দুজনের প্রতি নবনীর রিয়াকশন আলাদা হলেও দুটোই কিন্তু খুব দৃঢ় ছিল। এই যে ভিন্ন কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া, এগুলো নবনীর চরিত্র, তার মোরালিটি আর সম্ভবত তার অতীত অভিজ্ঞতা নিয়ে ঠিক কী বলে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।